নমস্কার বন্ধু। ডক্টর এম.কে. রয় হোমিওপ্যাথ চ্যানেলে আজ আপনাদেরকে অশেষ অশেষ শ্রদ্ধা, ভালোবাসা, বিনম্র অভিবাদন জানিয়ে আজকের ছোট্ট ভিডিও শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার কাছে কিছু অনুরোধ ছিল যে মানসিক এক রোগ OCD, পুরো ভাষায় যাকে ব্যক্ত করা যায় সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। O ফর অবসেসিভ, C ফর কম্পালসিভ, D ফর ডিসঅর্ডার। পুরোটাই মানসিক এক ব্যাধি। চলুন এই মানসিক ব্যাধি নিয়ে হোমিওপ্যাথির ক্ষেত্র কতটা, হোমিওপ্যাথি কি করতে পারে এবং হোমিওপ্যাথির উপর আমজনতা ভরসা করতে পারে কি না, তাই নিয়ে গুটি কয়েক কথা আজকে আমি আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে শুনবেন, যেহেতু মানসিক স্তরের রোগ। প্রথমেই যেটাকে বলে রাখবো যে দেখুন, মানুষ তার মন নিয়ে সৃষ্ট এবং এই মন এতটাই চঞ্চল এবং কখন মন কিভাবে কোন দিকে তার গতিপথ পরিবর্তন করবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। বিশেষ বিশেষ ক্ষেত্র, বিশেষ বিশেষ পরিস্থিতি, বিশেষ বিশেষ চিন্তাভাবনা, বিশেষ বিশেষ ব্রেনের রাসায়নিক পরিবর্তন এই মানসিক স্তরকে ওলট পালট করে দিতে পারে। সেরকমই এক রোগ OCD, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা মনের এক রোগ যার মধ্যে বেশ কিছু অবসেসিভ কথার অর্থ হচ্ছে যে নিয়ন্ত্রণবিহীন, যুক্তিবিহীন, বাস্তববিহীন কিছু চিন্তা ভাবনা, যার কোনো সাদৃশ্য নেই, যার সঙ্গে সমাজের কোনো মিল নেই, যার সঙ্গে নিজের জীবনের কোনো মিল নেই, এরকম কিছু উদ্ভট চিন্তা ভাবনা, আনওয়ান্টেড থট, আমি চাই না কিন্তু তবু আমার কাছে চলে আসে, এরকম কিছু উদ্ভট চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসতে থাকে এবং সেই মনের মধ্যে আসতে থাকার জন্য তাই নিয়ে আমি খুব বিচলিত হয়ে পড়ি, আমি তাই নিয়ে খুব চিন্তা করতে শুরু করি এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু উপায় বা কিছু বিধি বা কিছু নিয়ম বা কিছু সিস্টেমকে অ্যাডপ্ট করি, যেটাকে বলা হয় কম্পালসিভ, যেটাকে আমাকে করতেই হয়, কম্পালসারি, আমাকে করতেই হবে এমন কিছু কাজ, এমন কিছু চিন্তাভাবনা, এমন কিছু প্রয়োগ আমাকে করতে হয়। এই ফাঁদ থেকে, এই যে একটা লুপ, এই যে একটা চক্র, অর্থাৎ আমার কাছে আনওয়ান্টেড থট আসবে, আমি জানি এর সঙ্গে কোনো বাস্তবের মিল নেই, কিন্তু আসবে বা আসছে এবং সেগুলো আমাকে খুব ভাবাচ্ছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছু ব্যবস্থা আমি অবলম্বন করছি এবং সেই কাজটাই আমি করে যাচ্ছি ওই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য। তাহলে এই যে একটা চক্র, চিন্তা আসছে, আমি ভাবছি, কিছু উপায় বার করছি, তাই দিয়ে আমি কিছু তৃপ্তি লাভ করছি, এই যে চক্র, এই চক্রটাকেই বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সাইকেল। বুঝতে পেরেছি? তাহলে এখন আসুন যে হোয়াট ইজ OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি? OCD মূলত দুটো জিনিসের সমাহার, এক হচ্ছে অবসেসিভ আর একটা হচ্ছে কম্পালসিভ। ঠিক আছে? তাহলে অবসেসিভ কাকে বলবো? আমরা আগেই বললাম যে কিছু উদ্ভট চিন্তাভাবনা, আনওয়ান্টেড চিন্তাভাবনা, ইন্ট্রুসিভ অর ডিস্ট্রেসিং থটস অর ইমেজেস। ডিস্ট্রেসিং, যে আমাকে খুব ব্যথা দেয়, যে আমাকে খুব কষ্ট দেয়, এরকম কোনো চিন্তাভাবনা অথবা এমন কোনো ইমেজ বা ছবি যেগুলো আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে এসে সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে এসে আমাকে আক্রমণ করে, এটা হচ্ছে
অবসেসিভ। আর কম্পালসিভের অর্থ কি? কম্পালসিভ এই যে থট, এই যে আনওয়ান্টেড, এই যে ইন্ট্রুসিভস, হ্যাঁ, এই যে ডিস্ট্রেসিং থটস বা ইমেজেস আমার কাছে এলো, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে যে সিস্টেমকে আমি অ্যাডপ্ট করব, যে যে পদ্ধতিটিকে আমি অ্যাডপ্ট করব, যে যে পদ্ধতির মাধ্যম দিয়ে নিজেকে একটু মুক্তি দেওয়ার চেষ্টা করব, তাকে বলবো কম্পালসিভ, যেটা আমাকে কম্পালশন করতেই হবে, না করলে কিন্তু আমার এখান থেকে মুক্তি নাই। এবং এটা বারবার 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 আমার কাছে ফিরে আসে, এবং বারবার মুক্তি পাওয়ার জন্য, খানিক শান্তি পাওয়ার জন্য আমাকে সেই কাজগুলো বারবার করতে হয়। দ্যাট ইজ কম্পালসিভ। এবং ডিসঅর্ডার মানে হচ্ছে যেটি অর্ডারে নেই, যেটি স্বাভাবিক নয়, অস্বাভাবিক, যা আমার জীবনকে, আমার লাইফস্টাইলকে, আমার অ্যাক্টিভিটিকে, আমার কাজকে বিঘ্নিত করে, দ্যাট ইজ ডিসঅর্ডার। এখন দেখা যায় যে এই ওসিডির সাইন এবং সিমটমস কি আছে, ওসিডির লক্ষণাবলীগুলো কি আছে। দেখুন, পুরোটাই মানসিক স্তরে। প্রথমে অবসেসিভ বা আনওয়ান্টেড থটস নিয়ে কথা বলবো, যে এই যে অবসেসিভ বা আনওয়ান্টেড থটস, এটাকে কিন্তু আপনি চাইলেই খুব সহজেই এখান থেকে আপনি নিষ্কৃতি পাবেন না, বা আপনার পেশেন্ট যদি থাকে তাকে নিষ্কৃতি দেওয়াতে পারবেন না। পরিষ্কার কথা, বোঝা গেছে? তাহলে কি কি সাইন অ্যান্ড সিমটম আমরা অবসেসিভের ক্ষেত্রে, আনওয়ান্টেড থটের ক্ষেত্রে দেখতে পাবো? যেমন প্রথমেই আমরা বহুল যে চিত্রটা দেখতে পাই, সেটা হচ্ছে যে ঘন ঘন হাত ধোয়া, ঘন ঘন হাত ধোয়া। কেন হয়? তাহলে এর পেছনে কেন? অবসেসিভ মানে হচ্ছে কেন। কেন হচ্ছে যে ফিয়ার অফ জার্মস, ফিয়ার অফ জার্মস, রোগের ভয়, কন্টামিনেশনের ভয়, সেই রোগ সংক্রামিত হওয়ার যে থট বা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে অবসেসিভ। তাহলে আমার মস্তিষ্কে যে কোনোভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনো দৃশ্য দেখার ফলে হোক বা ঘটনা শোনার ফলে হোক, আমার কাছে চিন্তা ভাবনা এসছে কি আমার হাতে প্রচুর পরিমাণে জার্ম থাকতে পারে বা জার্ম আছে, এবং সেই জার্মগুলো আমি যেখানে যেখানে হাত প্রয়োগ করব, সেখানে সেখানে সেই জার্মের কন্টামিনেশন বা সংক্রমণ ঘটবে, আমার শরীর অসুস্থ হয়ে যাবে, আমার পরিবারের মেম্বারসরা অসুস্থ হয়ে যাবে। তাই আমাকে খুব সতর্ক হয়ে হাত রাখতে হবে, এবং বারবার বারবার আবার হাত পায়ের জন্য ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ধুতে হবে। এই একটা থট এলো, এটা হচ্ছে একটা অবসেসিভ আনওয়ান্টেড থট। সেকেন্ড থট কি আছে? সেকেন্ড থট যে আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় দরজায় তালা লাগান, কিন্তু এমন থট আসে, বা দোকানে আপনি শাটারে তালা লাগান, এমন থট আসে যে আমি ওই তালাটা ঠিকভাবে দিয়েছি তো, আমার দোকানের শাটারটা নামানোর পরে দুদিকের দুটো তালা ঠিক মতন দিয়েছি তো, আমার বাড়ির আলমারির পাল্লা দুটো ঠিক করে চাবি দিয়ে আটকেছি তো। এই যে থট, চাবি সংক্রান্ত, দরজা বন্ধ সংক্রান্ত, আমি মেন গেটটা ঠিক মতন দিয়েছি তো। আবার এরকম আসতে পারে, বেরিয়ে যাওয়ার সময় আমরা কি করি, আমরা সমস্ত লাইটের, ফ্যানের, গিজারের, ফ্রিজের সমস্ত লাইট অফ করে দিই। তাহলে তার মনে এরকম আনওয়ান্টেড থট আসে, বিলিভ আসে কি আমি মনে হয় আমার ফ্রিজের বা সুইচটা বন্ধ করে দিই, আমি গিজারের সুইচটা বন্ধ করিনি, আমি আমার আলোর সুইচগুলো বন্ধ করিনি, আমি মনে হয় মেনটাকে শাটডাউন করিনি। এই চিন্তা ওকে বারবার বারবার একটা লুপ তৈরি করে। কেমন? এই লুপ এর পরিণতির জন্য কম্পালসিভ আসে, এই লুপটাকে পূর্ণ করার জন্য কম্পালসিভ আসে। সেই কম্পালসিভটা আমরা বলছি পরে। এরকমও হয় কি আমরা বেরিয়ে যাওয়ার সময় গ্যাসের যে রেগুলেটর আছে সেই রেগুলেটরটাকে অফ করে যাই, ওর মনে থট আসে যে আমি গ্যাসের রেগুলেটর ঠিক করে বন্ধ করেছি তো, কি জানি বাবা, যদি রেগুলেটর বন্ধ না করে থাকি, কোনো কারণে যদি আগুন টাগুন ধরে যায়, তাহলে মারাত্মক ঘটনা ঘটবে। এই রকম গ্যাসের সুইচ অফ করেছি কিনা বা রেগুলেটর অফ করেছি কিনা, নবগুলোকে অফ, ওভেনের নবগুলোকে অফ করেছি কিনা, এই ব্যাপারে তার দোদুল্যমান একটা মানসিক
চিন্তা বা দুশ্চিন্তা তাকে গ্রাস করে, দ্যাট ইজ অবসেসিভ। এমনও আছে যে সে মনে করে যে আমাকে কোনো ভূতে বা পেতনিতে ধরেছে, আমার শরীর দিন 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 খারাপ হয়ে যাচ্ছে, আমার দিন দিন শক্তি কমে যাচ্ছে, আর এই ভূত প্রেত থেকে মুক্তি পাওয়ার জন্য সে নানান জায়গায় যাতায়াত করে, নানান জায়গা থেকে তাবিজ কবজ ঝাড়ানো পোছানো এগুলো করতে শুরু করে। সে মনে করে, কোনো ছাত্র মনে করে যে আমার পড়াশোনা কোনো মতেই মনে থাকছে না, তাই সে পুরোটাকে রিডিং করার পর আবার যে লাইনগুলো পড়ে এসছে সেই লাইনগুলোকে আবার রিপিট করে, আবার এগিয়ে যায়। কিছুক্ষণ বাদে আবার তার মনে আসে, আরে কি যেন পড়লাম, ওই লাইনগুলো ঠিক আছে, আরেকবার ভালো করে দেখে নিই তো, ঠিক মতো মনে হয় পড়া হয় না। তাহলে সে ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু তার কিছু অবসেসিভ থটস তাকে আবার সেই পেছনের দিকে, পেছনের লাইনগুলোতে নিয়ে যাচ্ছে, পেছনের পৃষ্ঠাগুলোতে নিয়ে যাচ্ছে, যে আমি তো মনে হয় ঠিক করে পড়াশোনা করিনি, আমি ঠিক করে মনে হয় লাইনগুলোকে পড়িনি। তাহলে সে এগোচ্ছে, আবার পেছোচ্ছে। ঠিক এরকম ঘটনা ঘটে সিঁড়ির ক্ষেত্রে। আপনি ছাদ দিয়ে নামছেন, কোনো সিঁড়ি দিয়ে নামছেন, আপনি 5টা সিঁড়ি নামলেন, আবার 3টে সিঁড়ি উপরে উঠলেন, আবার 2টো সিঁড়ি নামলেন, 1টা সিঁড়ি উপরে উঠলেন। এরকম ঘটনাও ঘটে। এমনও ঘটনা ঘটে কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছুটা এগিয়ে গেলেন, আবার আপনার হঠাৎ কি যেন মানসিক দুশ্চিন্তা তৈরি হলো, আবার কিছুটা পিছিয়ে গেলেন, খানিকক্ষণ অপেক্ষা করলেন, আবার সামনে এগিয়ে গেলেন, আবার গিয়ে পেছনে হেঁটে গেলেন, আবার সামনে এগিয়ে গেলেন, আবার পেছনে গেলেন। এইভাবে আপনি সামনে পেছনে করতে 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 আপনার যাত্রা পথের সময়কে অনেক অনেক দীর্ঘায়িত করে ফেললেন, রাস্তাকে অনেক লম্বা করে ফেললেন, সময়কে অনেক বেশি নষ্ট করলেন এবং কষ্ট অনেক বেশি করলেন। এরকম থটও কিন্তু অবসেসিভ থট, এগুলো কিন্তু আসে। এমনও আসে যে আপনি কোনো ক্যালেন্ডারে বা ঠাকুরের মূর্তিতে আপনি প্রণাম করছেন, ধরুন সেখানে কোনো ফিমেল দেবী আছেন, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, পার্বতী, শীতলা। আপনার মনের মধ্যে হঠাৎ থট আসে ওই সেই দেবীকে দেখে, অর্থাৎ মহিলা দেবীকে দেখে, মহিলা মূর্তিকে দেখে আপনার সেখানে সেক্সের চিন্তা ভাবনার উদয় ঘটে। আপনি চাইছেন না, আপনি সেই রকম চরিত্রের মানুষও নন, কিন্তু হঠাৎ সেই দেবীদেরকে দেখে আপনার মনের মধ্যে এরকম সেক্সের বা যৌন চিন্তা ভাবনার উদয় হয়, যা আপনাকে সারা দিন ধরে কষ্ট দেয়, সারা বছর ধরে কষ্ট দেয়। ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইছেন না, কিন্তু আপনি সেখান থেকে বেরোতেও পারছেন না, একটা লুপে আটকে গেছেন। এমনও ঘটনা ঘটে, আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগস বা পরিচিত লোকের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে কোনো মহিলাকে আপনি দেখতে পেয়েছেন, সেই মহিলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হয়তো অনেক বড়, পারিবারিক সূত্রে তার সঙ্গে আপনার রক্তের বন্ধন আছে, হয়তো বা ছোট, হয়তো বা সমবয়সী, তাদের সম্পর্কে আপনার মনে সেক্সের বা উত্তেজনার কারণ তৈরি হয়, উত্তেজনার চিন্তাভাবনা তৈরি হয়, আর সেই উত্তেজনার চিন্তাভাবনা আপনাকে নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তাকে চরিতার্থ করার চেষ্টা করে, তাকে শান্ত করার চেষ্টা করে, এবং এটা বছরের পর বছর, দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে এবং একটা লুপে পরিণত হয়ে যায়। অবসেসিভ এমনও আসে, মনে করে সে আমি নিজেকেই হত্যা করে ফেলবো, নিজেকেই হত্যা করে ফেলবো। নিজের প্রতি কোনো সেলফ কনফিডেন্স থাকে না। মা তার বাচ্চাকে নিয়ে শুয়েছে, সুন্দর বাচ্চা, খুব ভালোবাসে তাকে, হঠাৎ তার মনে হয়ে যায় যে বাচ্চাটা গলা টিপে মেরে দিই, বাচ্চাটার গলা টিপে মেরে ফেলি। সে উদ্যত হয় তাকে মারার জন্য। এমনও মনে হয় যে এই বাচ্চাটা আমার পাশে শুয়ে আছে, কি জানি আবার আমার হাতটা চাপা টাপা পড়ে টড়ে বাচ্চাটা মরে যাবে না তো, ঠিক আছে না? তাহলে বাচ্চা মরে যাবে না তো এমন থট আসে, আবার বাচ্চাকে নিজে মারার জন্যও চেষ্টা করে, এমনও থট আসে। সে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে, এমনও থট আসে। তাহলে ওসিডি কতটা মারাত্মক আপনি বুঝতে পারছেন? নিজের প্রতি কোনো বিশ্বাস নেই, নিজের প্রতি সবসময়ের জন্য অবিশ্বাস। আমি তালাটা নিশ্চয়ই লাগাইনি, আমি গ্যাসের সুইচটা নিশ্চয়ই অফ করিনি, আমি পড়াশোনা ঠিক করে তৈরি করিনি, অর্থাৎ পরীক্ষায় আমার পাস হবে না কোনো মতে, আমি মনে হয় ওষুধটা খেতে ভুলে গেছি,
আমি মনে হয় ওষুধটা খেতে ভুলে গেছি, সে বারবার চিন্তা করতে থাকে ওষুধটা খেলাম তো, কি জানিস বাবা ওষুধটা খেলাম তো, কি জানিস বাবা ওষুধটা খেলাম তো। এই যে ওষুধটা খেলাম তো করতে 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 তার ওষুধই খাওয়া হয় না, অথবা খেলেছে দুবার তিনবার একই ওষুধ খেয়ে ফেলে। এতটাই অবসেসিভ থটস, অবাস্তব চিন্তা ভাবনা, হ্যাঁ, যার কোনো বাস্তবসম্মত যুক্তি নেই, এইরকম অবাস্তব চিন্তাভাবনাটা কিন্তু অবাস্তব হতে হবে। রিমেম্বার চিন্তা ভাবনায় কিন্তু অবাস্তবতা থাকতে হবে, তবেই তাকে আমরা ওসিডি বা অবসেসিভ বলবো। তাহলে কিন্তু সুস্থ চিন্তা ভাবনা হলে কিন্তু তাকে আমরা অবসেসিভ বলবো না। দেখবেন কিছু ছেলে মেয়ে স্টুডেন্ট আছে, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, একবারে টু দি পয়েন্ট, জামা ওইখানেই থাকতে হবে, দাঁতের ব্রাশ ওইখানেই থাকতে হবে, বইগুলো এই অর্ডারই সাজিয়ে রাখতে হবে, থালা বাসন এইভাবেই রাখতে হবে। কাজের লোক সে থালা বাসন রেখে গেছে, তার পছন্দ না। মেয়ে জামা কাপড় গুছিয়ে রেখেছে, তার পছন্দ না। হাজব্যান্ড তার জামাগুলোকে প্যান্টগুলোকে অফিস থেকে এসে ঠিক ঠিক জায়গায় ঝুলিয়ে রেখেছে, তার পছন্দ না। জুতোগুলো ঠিক ঠিক জায়গায় রেখেছে, তার পছন্দ না। অর্থাৎ সে যেটাকে পছন্দ করবে একদম টু দি পয়েন্ট অর্ডারে সিমেট্রিক্যাল রাখতেই হবে। এবং সে বারবার জামা কাপড় গুছায়, বারবার তার রান্নাঘরের বাসনপত্র গুছায়, বারবার তার খাবার টেবিল মুছতে থাকে, বারবার তার ওভেন মুছতে থাকে, বারবার যে রান্না করে যে স্ল্যাবের উপরে সেই স্ল্যাব মুছতে থাকে, বারবার থালা বাসন ধুতে থাকে, ঠিক আছে না, বারবার জুতোর র্যাক পরিষ্কার করতে থাকে বা অর্ডারের জুতো রাখতে থাকে, ছেলের বইয়ের টেবিল ঠিক ঠিক করে সাজাতে থাকে, প্রতিদিন একবার দুবার করে সে জামা কাপড় বার করছে, আবার সাজাচ্ছে, যাওয়ার করছে, আবার সাজাচ্ছে, এরকম ঘটনাও ঘটে। তাহলে কত রকম অবসেসিভ আছে, কত রকম আনওয়ান্টেড থটস আছে, আপনারা চিন্তা করে দেখুন। এবার আসুন কিছু কম্পালসিভ ম্যানারের দিকে। কম্পালসিভ মানে কি? তাহলে অবসেসিভ হয়েছে, থট এসছে, সেগুলোকে নিরসন করতে হবে মুক্তির জন্য। সেই রকম তাহলে কি করে? প্রথমে দু চারটা নানানভাবে বিক্ষিপ্তভাবে বলবো। তাহলে প্রথমে হাত ধোয়ার কথা বলেছিলাম, জার্মোফোবিয়া, অর্থাৎ আমার হাতে জার্ম আছে, কন্টামিনেশন হয়ে যাবে, সংক্রমণ হয়ে যাবে। তাই সে কি করে? বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে, সাবান দিয়ে, সোডা দিয়ে, বারবার সুদল দিয়ে বারবার হাত পরিষ্কার করে, মানে তার হাত পরিষ্কার করার জন্য শেষ নেই। হাতে হাজা হয়ে যায়, নখকুনি হয়ে যায়, কিন্তু তার শেষ নেই, এমনই থাকে। আগে বললাম বারবার টেয়ার টেবিল গোছাতে থাকে, বারবার বই গুছাতে থাকে, বারবার জুতো গুছাতে থাকে, বারবার এসে দরজা খুলে দেখে, দরজা টেনে টেনে দেখে যে চাবিটা দিলাম কিনা, ঘরের মধ্যে ঢুকে দেখে সুইচটা ঠিক দিয়েছি কিনা, ঘরের মধ্যে দরজা বন্ধ, দরজা খুলে এসে আবার দেখে যে আমি গ্যাসের নবটাকে বন্ধ করেছি কিনা, বারবার দেখে ঠাকুরের কাছে যে প্রদীপ দিয়েছিলাম সেই প্রদীপটাকে আমি অফ করে নিভিয়েছি কিনা। এইরকম নানান ধরনের উদ্ভট চিন্তা ভাবনা, ঠিক আছে না? বাচ্চাটা আমার চাপা পড়ে মরে না যায়, সারা রাত জেগে থাকে, বাচ্চাটা জায়গায় জায়গায় শুধু ছড়াতে শুরু করে, এখান থেকে ওখানে, বাচ্চাটা ঘুমিয়ে বাচ্চা তাকে জায়গায় সরাতে শুরু করে যে আমার চাপা পড়ে না মরে যায়। কখনো কখনো সে বাচ্চাকে নিজেকেই গলা টিপে মেরে দিতে চায়। তার জন্য সে কি করে? নিজে খুব সতর্ক থাকে, সে বারবার নিজের মনকে আশ্বস্ত করতে থাকে আমি যেন তাকে না মারি। এই জন্য সে সারা রাত ঘুমাতে পারে না, সে সারা রাত কষ্ট পায়। আমি ওষুধ খেয়েছি তো, এই ওষুধের জন্য সে লোককে বলতে থাকে এই আমি কিন্তু এখন ওষুধ খেলাম, অথবা লিখে রাখে, অথবা দাগ দিয়ে রাখে আমি এখন ওষুধ খেলাম। এই সিস্টেম তাকে মেনে চলতে হয়, যার জন্য তার কষ্ট বেড়ে যায়, ঠিক আছে না? তার সময় অনেক বেশি নষ্ট হয়, সে তার দৈনন্দিন জীবন ব্যাঘাত ঘটে, তার শারীরিক শান্তির ব্যাঘাত ঘটে, তার বিশ্রামের ব্যাঘাত ঘটে, তার কাজকর্মর ব্যাঘাত ঘটে। কজেস অফ ওসিডি। দেখুন, ওসিডি হওয়ার মূল যদি কারণ থাকে সেটা হচ্ছে কোনো ফিয়ার, ভীতি, আতঙ্ক, ইনসাল্ট, অপমান, ব্যথা, মৃত্যু। হ্যাঁ, তাহলে কখনো না কখনো কোনো না কোনো জায়গা থেকে, কোনো অ্যাক্সিডেন্টের পরে, কোনো সামাজিক ঘটনার পরে, কোনো অপমানের পরে, কারোর মৃত্যুর পরে, কোনো বেদনার পরে, কোনো হতাশার পরে, পরীক্ষায় ফেল করার পরে, প্রেমে ব্যর্থ হওয়ার পরে, অর্থাৎ কোনো একটা নেগেটিভ অ্যাপ্রোচ তার জীবনে প্রথম আসতে হবে। এবং সেখান থেকে
সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই ঘটনাগুলোর থেকে তার যে পরিণতি ছিল সেই পরিণতি থেকে মুক্তি পাওয়ার জন্য সে নানান ধরনের ব্যবস্থা অ্যাডপ্ট করতে থাকে। এটা হচ্ছে প্রথম ওসিডির প্রথম কারণ। সেকেন্ড, কিছু কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয় ব্রেনের মধ্যে। আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়। মূলত সেরোটোনিন বলে একটা হরমোন আছে। এই সেরোটোনিন হরমোনের যদি ইমব্যালেন্স ঘটে সেক্ষেত্রে ওসিডি ডেভেলপ করে। পরের যে ঘটনা ঘটতে পারে, বিশেষত শিশুদের জন্য ঘটে, সেটা হচ্ছে কোনো ইনফেকশন। মস্তিষ্কে কোনো ইনফেকশনের জন্য কিন্তু বাচ্চাদেরও ওসিডি ঘটে। তাহলে ভাবার কোনো কারণ নেই যে এটা বয়স্কদেরই ঘটে, চিন্তাশীল ব্যক্তিদেরই ঘটে, তা নয়। এটা বাচ্চাদেরও ঘটে, মাঝবয়সীদেরও ঘটে, বুড়োদেরও ঘটে, মহিলাদেরও ঘটতে পারে, পুরুষদেরও ঘটতে পারে। সাধারণত 20 বছর থেকে 40 বছর বয়স অবধি এই ওসিডির প্রকোপ বা মাত্রা বেশি দেখা যায়, এবং মহিলাদের চেয়ে পুরুষের ক্ষেত্রে এই ওসিডির মাত্রা কিন্তু বেশি দেখা যায় সাধারণত। ঠিক আছে না? তাহলে যে কথা বলছিলাম, যে কারণ বলছিলাম, তাহলে কি হলো? বাচ্চাদের জন্য ইনফেকশন দায়ী হতে পারে, কোনো মানসিক ট্রমা, ফ্যামিলি ট্রমা বা সাংসারিক ট্রমা বা লাইফস্টাইলের ট্রমা একটা কারণ হতে পারে। ব্রেনে আমাদের যে কেমিক্যালগুলো আছে, নিউরো ট্রান্সমিটারের জন্য যে কেমিক্যালগুলো আছে, তার মধ্যে মূলত সেরোটোনিনের গণ্ডগোল হতে পারে। এছাড়া হতে পারে যে ব্রেনের যে স্পেস আছে সেই স্পেস ছোট হয়ে যাওয়া, অথবা আমাদের কর্টেক্স থেকে যে চিন্তা ভাবনার যে লুপটা আছে, চিন্তা ভাবনার যে নিউরনগুলো আছে, সেই চিন্তা ভাবনার নিউরন এবং তার সলিউশন বা সমাধানের জন্য চিন্তা ভাবনার যে নিউরন আছে, এই নিউরন দুটো যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে বা বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু এই ওসিডির মতন রোগ দেখা দিতে পারে। বোঝা গেছে? এটা কিন্তু কর্টেক্স থেকে শুরু হয়, এবং ওই চিন্তা ভাবনার জন্য যে নিউরনগুলো দায়ী এবং সমাধান খুঁজে পাওয়ার জন্য যে নিউরনগুলো দায়ী, এই লুপটা গন্ডগোল ঘটের জন্য এগুলো বেশি করে দেখা যায়। আর সবচেয়ে আর একটা বড় কারণ, সেটা হচ্ছে ফ্যামিলিতে যদি কোনো মেম্বার্সের যদি ওসিডি থেকে থাকে এবং সেই ব্যক্তি যদি জন্মের পর থেকেই তাকে দেখে, যাতে তার পরিবারে বাবা মা কাকা জ্যাঠা পিসি হোয়াট এভার ইট মেবি, হ্যাঁ, সে ওসিডির পেশেন্ট, সে একই কাজ বারবার করে, তাহলে সেই ফ্যামিলিতেও কিন্তু ওসিডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটাও কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টর। এই জেনেটিক ফ্যাক্টরও কিন্তু এই ওসিডির জন্য দায়ী। আচ্ছা, কি করে বুঝবো যে এটা ওসিডি না এটা নর্মাল থটস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল থট অ্যান্ড ওসিডি বা অবসেসিভ থটস? খুব সহজে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই যে তার ব্যতিক্রম, এই যে তার মানসিক স্তরের যে দোদুল্যমান অবস্থা, এই যে ডেভিয়েশন, আনওয়ান্টেড থট, যাকে ওকে একটু অসামাজিক করে তুলেছে, এই থটটা 24 ঘন্টার মধ্যে যদি মিনিমাম 1 ঘন্টা, টানা 1 ঘন্টা হতে পারে, নাও হতে পারে, টুকরোগুলোকে জুড়ে যদি দেখেন যে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তাকে বিব্রত করছে বা তাকে ইনভলভ করছে, তাহলে বুঝবেন যে এটা ওসিডি, এটা নর্মাল থট নয়। সেকেন্ড, যদি দেখেন যে এই থটগুলো তাকে বিরক্ত করছে, তার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তার চিন্তা শক্তি ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাকে উদাসীন করে তুলেছে, তাকে কোনো একটা কাজে বিশেষভাবে আগ্রহী করে তুলেছে, তাহলে বুঝবেন যে এটা ওসিডি। আর শেষ যেটা বুঝবেন যে চিন্তা ভাবনা, যে অ্যাক্টিভিটি, যে কম্পালসিভ কাজগুলো তাকে তার ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফকে, তার পারিবারিক জীবন, ফ্যামিলিয়ার লাইফকে, তার জবকে, তার ওয়ার্ককে, তার কাস্টমসকে, তার ফিলোজফিকে, তার ভালো লাগা মন্দ লাগাকে যদি গন্ডগোল করে তোলে, তাহলে জানবেন, বা তার রিলিজিয়াসকে, তার ধর্মকে যদি বদলে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে ইট ইজ এ কেস অফ ওসিডি। বুঝে গেছে? তখন কিন্তু অবশ্যই আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে এখন কি করে সারাবো?
কি করে তাকে মুক্তি দেব? আমি তো একজন ফিজিশিয়ান, তাকে আমি মুক্তি দেবো কি করে? যে দেখুন, মুক্তি দেওয়ার তিনটে উপায় আছে। মুক্তি দেওয়ার তিনটে উপায় আছে। প্রথম হচ্ছে তাকে কাউন্সেলিং করা বা থেরাপি, যেটাকে বলা হয় সিবিটি। আরটা হচ্ছে ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভিলেন্স। ঠিক আছে, ইআরপি এটা করা যেতে পারে। 2 হচ্ছে ওষুধপত্র দিয়ে করা যেতে পারে। আমরা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, আমরা হোমিওপ্যাথির কিছু ওষুধের কথা অবশ্যই আলোচনা করব এখন। 3 নম্বর হচ্ছে কিছু থেরাপি এবং কিছু ওষুধের মিশ্রণ দিয়ে, দুটোর সাহায্য নিয়ে আমরা তাকে মুক্ত করতে পারি। তাহলে এই ভিডিওতে আমরা শুধুমাত্র কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো। পরবর্তী ভিডিওতে আমরা সেই ওষুধগুলোর বা ওর সঙ্গে আরও অন্যান্য ওষুধের পুরো বিস্তারিত সিমটম, লক্ষণাবলী, ডোজ, পোটেন্সি নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনি যে ওষুধের কথা মনে রাখবেন সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। আপনি মনে রাখবেন পালসেটিলা, আপনি মনে রাখবেন সালফার, আপনি মনে রাখবেন কস্টিকাম, আপনি মনে রাখবেন স্ট্যাফিসেগ্রিয়া, আপনি মনে রাখবেন মেডোরিনাম, হ্যাঁ, আপনি মনে রাখবেন ল্যাকেসিস। ঠিক আছে, এরকম প্রচুর ওষুধ আছে। আপনি মনে রাখবেন ক্যালকেরিয়া কার, আপনি মনে রাখবেন ন্যাট্রামিউর। এরকম প্রচুর ওষুধের কথা বলা যাবে যেগুলো ওসিডির উপর খুব ভালো কাজ করে। তো আজকে আমরা কয়েকটা ওষুধের শুধু নাম বললাম। পরবর্তী ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওকে এখানেই শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।